এই কার্ভটাকে কি বলবে? বলবে কার্ভ শোয়িং কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ উইথ রেসপেক্ট টু টাইম। একদম এটাই বলতে হবে। কিসের কার্ভ? দ্য কার্ভ শোজ কনসেন্ট্রেশন, এই দেখো, কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ উইথ রেসপেক্ট টু টাইম। এটা ওরাল রুট না আইভি রুট? ওরাল রুট, লিখে রাখো, ফর ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এইগুলো কি এক একটা? দিজ আর ইন্ডিভিজুয়াল হাফ লাইফস। এগুলো হচ্ছে এক একটা হাফ লাইফ। অর্থাৎ কি, দেখো আমি এখানে ড্রাগটা দিচ্ছি, ড্রাগটা কনসেন্ট্রেশন উঠছে, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনের হাফ হলো, হাফ যখন হলো আমি পরের ডোজ দিচ্ছি। আবার দেখো ড্রাগটা উঠছে, পরের ডোজ পেলো, আবার উঠলো, ওঠার পর দেখো আবার এর হাফ হলো, হাফ যখন হলো আবার পরের আওয়ার্সের ডোজ পড়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার তার পরের ডোজ, পরের ডোজ, পরের ডোজ, কতক্ষণ পর্যন্ত ডোজ দিতে হচ্ছে যাতে এটা একটা, দেখো কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 একটা জায়গায় গিয়ে স্টেডি হয়ে গেল। অর্থাৎ এরপর তুমি যতই ড্রাগ দাও আর কনসেন্ট্রেশন বাড়বে না, কনসেন্ট্রেশন উইল রিচ আ স্টেডি স্টেট। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এ গ্রাফ অফ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন অফ ড্রাগ। লিখে রাখো। So the curve, what is the meaning of the curve? It shows steady state concentration of a drug. Steady state concentration of a drug. তাহলে নেক্সট কোশ্চেন কি হবে? How many half lives are needed to reach steady state concentration? How many half lives are needed to reach steady state concentration? 5 to 6. 5 to 6 half lives are needed to reach steady state concentration. দেখো এখানে কটা দেখানো হয়েছে? 1 2 3 4 5 6। So 5 to 6 half lives are needed to reach steady state concentration. দেখো তাহলে কোশ্চেন কি কি? তাহলে half lives 5 to 6, graph of steady state concentration. কোশ্চেন কি হবে? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ অলরেডি জিজ্ঞেস করলাম। নেক্সট কোশ্চেন কি হবে? হোয়াট ইজ হাফ লাইফ? ভেরি ইম্পর্টেন্ট। হাফ লাইফের ডেফিনেশন না পড়ে প্র্যাকটিক্যালে ঢোকা যাবে না, জিজ্ঞেস করবেই। কোশ্চেন কি হবে? হোয়াট ইজ হাফ লাইফ অফ এ ড্রাগ। নেক্সট কোশ্চেন কি হবে? হোয়াট আর দ্য টাইপস অফ হাফ। কত রকমের হাফ লাইফ? প্লাজমা হাফ লাইফ, এলিমিনেশন হাফ লাইফ অ্যান্ড বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ। প্লাজমা হাফ লাইফ, elimination half life and biological effect half life. Biological effect half life, biological effect half life. Biological effect half life ki? Suppose aspirin, aspirin, when you are giving aspirin, aspirin has a maximum half life of 12 hours. Okay, so after 12 hours aspirin will get out of the body, gets eliminated. But what does aspirin acts? Aspirin in low dose will act on the platelet, right? When it acts on the platelet, it blocks the COX enzyme irreversibly, right? Platelet doesn't have any nucleus, so it will be unable to synthesize further COX. As a result, that platelet is dysfunctional. So half life of platelets is 3 to 7 days. That's why একবার একটা প্লেটলেটকে অ্যাসপিরিন ব্লক করে দিলে অ্যাসপিরিন বডি থেকে বেরিয়ে যাবে, কিন্তু প্লেটলেটটা ডিসফাংশনাল থাকায় ওর এফেক্টটা থেকে যাবে 7 দিন। সো দ্যাট ইজ কল্ড বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ। ওকে, দ্য ড্রাগ গেটস এলিমিনেটেড বাট ইটস এফেক্ট পারসিস্ট ইন দ্য বডি। ক্লিয়ার করেছো? উপরেরটা করো তাহলেই হবে। MEC for desired response, MEC for adverse response. উপরে হচ্ছে MEC for adverse response, নিচে হচ্ছে MEC for desired response. MEC কি? MEC হচ্ছে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন হচ্ছে। আচ্ছা বলো, হোয়াট রুট অফ ড্রাগ? ওরাল না ইন্ট্রাভেনাস? ওরাল রুট, ভেরি গুড। আচ্ছা দেখো এখানে দুটো ফেজ আছে, আমি এখানে ড্রাগটা দিচ্ছি, ড্রাগটা ধীরে ধীরে কনসেন্ট্রেশনটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ ওরালি দিয়েছি, ড্রাগটা অ্যাবজর্বড হচ্ছে ইন্টেস্টিন থেকে, ধীরে ধীরে অ্যাবজর্বড হচ্ছে, প্লাজমা কনসেন্ট্রেশনটা বাড়ছে। যত বাড়ছে আমার প্লাজমা কনসেন্ট্রেশনটা এই যে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করলো। তাহলে এই যে ফেজটা এখানে অ্যারো দাও, দিস ইজ কল্ড ফেজ অফ অ্যাবজর্পশন।
phase of absorption. A is phase of absorption. Then B, A একইভাবে নিচেরটা তো A, এই যে নিচেরটা তো B. Phase of absorption, এই যে phase of absorption. Then এবার ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে যাওয়ার পর দেখো এলিমিনেশনটা বাড়তে শুরু করলো, হলো? অর্থাৎ কিডনি ওকে বার করে দিচ্ছে আস্তে আস্তে, তাহলে কনসেন্ট্রেশনটা পড়ছে, তাই তো? সো দিস বি ইজ ফেজ অফ এলিমিনেশন। সো ফেজ অফ অ্যাবজর্পশন reaches the maximum concentration and then phase of elimination, হলো? এবার এখানে কোশ্চেন হবে show me the C max, লেখো C max. So this is phase of absorption, phase of elimination. এবার দেখো এইটা হচ্ছে C max. So এখানে একটা দাগ দাও, এখানে অ্যারো দাও, this is C max. C max মানে কি? C max is the maximum concentration achievable. Maximum concentration achievable for a drug, that is C max. হলো? Next question হবে what is, show me the T max. Show me T max. T max. So T max is, this is T max. This is T max. This is T max. এইটা T max কি? Time required to reach maximum concentration. Time required to reach maximum concentration. দেখো দেখো C max, maximum concentration achieved in plasma, determines effectiveness and toxicity. Determines effectiveness and toxicity. Right? দেখো এই যে C max, এই C max টা অ্যাডভার্স রেসপন্স মানে টক্সিসিটি, এর উপরে গেলে টক্সিসিটি আর এর উপরে হলে থেরাপিউটিক অ্যাকশন। তাহলে C max টা যদি কোন ড্রাগের এইখানে চলে যায় তাহলে টক্সিসিটি হয়ে যাবে, তাই না? একইভাবে C max টা যদি এর নিচে থাকে তাহলে সাব থেরাপিউটিক লেভেল কাজ করবে না। সো দ্য C max should be set like that so that it reaches between this maximum minimum concentration for desired response and minimum concentration for adverse response. C max dosing should be like that যে C max এই দুটোর মাঝে পড়ে। আর এইটাকে কি বলবো আমরা? এইটাকে আমরা বলবো থেরাপিউটিক উইন্ডো। অর্থাৎ যে উইন্ডোতে কনসেন্ট্রেশনটা থাকলে ড্রাগটা কাজ করবে, তার নিচে গেলে করবে না, উপরে গেলে টক্সিসিটি হবে। সরি, ভুল করে বেরিয়ে গেলাম। সো দেখো এটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো, ঠিক আছে? কোশ্চেন কি হবে? টেল মি নেম এ ড্রাগ হুইচ হ্যাজ এ ভেরি বিগ থেরাপিউটিক উইন্ডো। যার থেরাপিউটিক উইন্ডো যত বড় সে ড্রাগটা তত সেফ, যার থেরাপিউটিক উইন্ডো যত ন্যারো সে ড্রাগটা তত আনসেফ, টক্সিসিটি চান্স বেশি। The drug which has a very high therapeutic window, can you name? Yes, paracetamol. A drug with very narrow therapeutic window, যেমন ডিগক্সিন, ওকে, যেমন হ্যাঁ ওয়ারফেরিন, ভেরি গুড, ওকে, বারবিচুরেটস, থিওফাইলিন, these are having very narrow therapeutic window. তার মানে একটু কনসেন্ট্রেশন এদিক ওদিক হলেই হয় সাব থেরাপিউটিক নইলে টক্সিসিটি, ওকে, ভেরি গুড। আরেকটা কোশ্চেন কি হতে পারে? হোয়াট ইজ থেরাপিউটিক ইন্ডেক্স, হলো? আচ্ছা, টি ম্যাক্স এর কি সিগনিফিকেন্স? টি ম্যাক্স ডিটারমাইন্স দ্য অনসেট অফ পিক অ্যাকশন। টি ম্যাক্স ডিটারমাইন্স দ্য অনসেট অফ পিক অ্যাকশন। ক্লিয়ার? সো ডিফাইন থেরাপিউটিক উইন্ডো এন্ড থেরাপিউটিক ইন্ডেক্স। ওকে, ঘুরে দিলাম। এটা আঁকো, খুব ভালো করে আঁকো, দুটোই।
খুব ভালো করে, কারণ এই জায়গাটা সাবধান, এই জায়গাটা ডট 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 দেবে, হলো 8 অবধি, এই যে 8 4 2 এগুলো যেন ঠিক থাকে। একইভাবে এই জায়গাটাও, কেন বলছি, কারণ এখান থেকে হাফ লাইফের ক্যালকুলেশনটা বলবো। হয়েছে? হ্যাঁ, হয়নি? আচ্ছা, প্রথমে বলো এটা এটা কোন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন? আইভি রুট। কেন বলছো আইভি রুট? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রিচড অ্যাট 0 আওয়ার, এটাই অ্যান্সার হবে কিন্তু। হোয়াই আইভি রুট? বিকজ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ইজ রিচড অ্যাট 0 আওয়ার, তাই তো? তারপর থেকেই কনসেন্ট্রেশন কমছে। এবার দেখো আমরা এখানে কি চেষ্টা করেছি, যে আমরা একটা ড্রাগকে আইভি রুটে দিচ্ছি এবং সময়ের সঙ্গে সঙ্গে তার প্লাজমা কনসেন্ট্রেশনে কি চেঞ্জেস হলো সেটাকে মাপছি, তাই তো? এবার দেখো প্রবলেমটা কি, যে তুমি একটা পেশেন্টকে আইভি ড্রাগ দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার ব্লাডটা নিয়ে মাপতে কি পারবে? পারবে না। এক হাতে দিলে এক হাতে ব্লাড নিয়ে, ইটস নট পসিবল লাইক দ্যাট, হলো? তাহলে আমরা কি করি, আমরা একটা ড্রাগ দিই, তার 1 ঘন্টা পর থেকে রিডিং নিতে শুরু করি, বা হাফ অ্যান আওয়ার পর থেকে আমরা রিডিং নিতে শুরু করি। ওকে, এখানেও দেখো তাই করা হয়েছে। আমরা একটা ড্রাগ দিয়েছি, এই কনসেন্ট্রেশনটা কিন্তু প্রথমেই আমরা পাইনি, আমরা এইখান থেকে মাপটা নিচ্ছি কতক্ষণ পর, সাপোজ 2.5 ঘন্টা পর থেকে এখানে দেখাচ্ছি, হলো? আমি 2 ঘন্টা পর একটা কনসেন্ট্রেশন পেলাম, 4 ঘন্টা পর একটা পেলাম, 6 ঘন্টা পর একটা পেলাম, 8 ঘন্টা পর পেলাম, 10 ঘন্টা পর পেলাম, 12 ঘন্টা পর পেলাম, হলো? দেখা যাচ্ছে যে অ্যাবজর্পশনটা লিনিয়ার মোডে হচ্ছে, মানে এলিমিনেশনটা লিনিয়ার মোডে হচ্ছে, অর্থাৎ একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ ড্রাগ বেরিয়ে চলে যাচ্ছে পার ইউনিট টাইম, হলো? তাহলে আমরা কি ধরতে পারি যে ড্রাগটা পুরো থ্রু আউট এলিমিনেশনটাই এইটা ফলো করেছে। তাহলে আমরা কি করছি, আমরা আরবিটারি একটা এক্সট্রাপোলেশন করছি ব্যাকওয়ার্ডস, অর্থাৎ আমরা কি করছি, ধরে নিচ্ছি ড্রাগটা এই জায়গাটা তো এইভাবেই গেছে, তাই আমরা এখান থেকে এটাকে ব্যাক ডট 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 মেরে দেখছি কোথায় গিয়ে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কাট করে। দেখা গেল যেটাকে যদি আমরা ব্যাক করি, যেটা ফার্মাকোলজিক্যাল টার্ম হচ্ছে এক্সট্রাপোলেশন, এক্সট্রাপোলেট করছি আমরা ডেটাটাকে। এক্সট্রাপোলেশন যখন করছি ব্যাকওয়ার্ডস, দেখছি এটা গিয়ে 16 মাইক্রোগ্রাম পার এমএল এ গিয়ে আটকাচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি দ্য ড্রাগ হ্যাজ রিচড 16 মাইক্রোগ্রাম পার এমএল at 0 hour। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা ডট 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 করা আছে, হলো? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে একটা ড্রাগ যখন আমরা ইনজেক্ট করি, সেটা কি শুধু প্লাজমাতেই যায়? যদি হাই অ্যাপারেট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সেটা প্লাজমার সঙ্গে টিস্যুতেও যাবে, তাই না? তাহলে টিস্যুতে যখন ড্রাগটা যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি কি করে ড্রাগটা লিনিয়ার ছিল না। ওকে, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি লিনিয়ার ছিল, জিরো কনসেন্ট্রেশন আমাদের পক্ষে মাপা সম্ভব নয়। তাহলে অ্যাকচুয়াল কাপটা যদি ফেলা যায় কোনোভাবে উইথ অল দ্য ডেটাস অ্যান্ড ফ্রম আর্লি মনিটরিং, তাহলে দেখা যাবে যে ড্রাগটা অ্যাকচুয়ালি এরকম নয়, কনসেন্ট্রেশনটা এইরকম আসবে, হলো? এই ফেজটা এই যে এরকম ভাবে ঘুরে গিয়ে তারপর লিনিয়ার হলো, এই ফেজটা এরকম কেন থাকলো? কারণ এই সময় ড্রাগটা প্লাজমার সঙ্গে টিস্যুতেও ছিল, হলো? তাহলে যদি আমরা অ্যাকচুয়াল ডেটাটা পাই, তাহলে ডেটাটা হবে এই রকম, দেখা যাবে 16 নয়, ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয়তো আরো বেশি ছিল, ইট মে বি 32, ইট মে বি 29, ইট মে বি 30, উই ডোন্ট নো, হলো? তাহলে অ্যাকচুয়ালি এলিমিনেশনটা সিঙ্গেল ফেজের নয়, অ্যাকচুয়ালি এলিমিনেশন ইজ বাইফেজিক, অ্যাকচুয়ালি এলিমিনেশন ইজ বাইফেজিক। সো এই যে ফেজটা, এটাকে বলা হয় আলফা ফেজ, and this phase is beta phase of elimination। লেখো alpha phase of elimination and beta phase of elimination, alpha phase of elimination and beta phase of elimination, ঠিক আছে তো? or alpha half life and beta half life, beta elimination বলাটা বেটার, যাই হোক আলফা half life টা পুরনো কনসেপ্ট,
যে আলফা হাফ লাইফ, অর্থাৎ যেখানে ডিস্ট্রিবিউশন ফেজ থেকে এলিমিনেশনে ঢুকছে, দ্যাট ইজ আলফা অ্যান্ড দেন দ্যাট ইজ বিটা। আরেকটা এক্সপ্লেনেশন কি হয় এই কার্ভটার, যে আমরা এটাও ধরতে পারি যে একটা ড্রাগ যদি প্লাজমাতে কনফাইন্ড থাকে, অর্থাৎ একটা ড্রাগকে আমি আইভি দিলাম, ফর এক্সাম্পল ডায়াজিপাম। ডায়াজিপাম হ্যাজ ভেরি হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং, 99%। তাহলে ডায়াজিপাম কি করবে, মেইনলি ব্লাডেই থেকে যাবে, টিস্যুতে খুব একটা যাবে না। তাহলে ডায়াজিপাম যখন দিচ্ছি তখন সেটা শুধু ব্লাডে কনসেন্ট্রেটেড থাকছে ইন এ সিঙ্গেল কম্পার্টমেন্ট। একইভাবে যদি আমরা ক্লোরোকুইন দিই, তাহলে ক্লোরোকুইনটা ব্লাডেও যাচ্ছে, টিস্যুতেও যাচ্ছে। সো ক্লোরোকুইন হ্যাজ মাল্টি কম্পার্টমেন্ট distribution, right? So this curve is for response of IV after drugs that remains confined to the plasma. So this is for single compartment, and this response after IV drug that enters tissue spaces, so this is for multi compartment. So if we give diazepam, that will probably follow this one compartment, and if we give chloroquine or digoxin, then probably it will follow this, that is multi compartment. Clear? লিখে নাও। So plasma concentration versus time curve of a drug in one compartment model and multi compartment model. তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, কি আইডিয়া করতে পারি? এই কার্ভটা থেকে আমরা আইডিয়া পেতে পারি টিস্যু স্পেসে ডিস্ট্রিবিউশন খুঁজছি, তাহলে আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এখান থেকে জানতে পারি, তাই না? আমরা কি জানি যেসব ড্রাগস এর হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তারা টিস্যু স্পেসে যায়, তাহলে যাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে তাদের মাল্টি কম্পার্টমেন্ট এলিমিনেশন ফলোড হবে। পরিষ্কার? আই থিঙ্ক ইট শুড বি ক্লিয়ার। Those drugs having high apparent volume of distribution will follow multi compartment model. For example, chloroquine. আর কি হতে পারে এখান থেকে কোশ্চেন, হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ ড্রাগ? হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ ড্রাগ? হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ ড্রাগ? কেউ জানো হোয়াট ইজ কিউমুলেটিভ এফেক্ট অফ এ ড্রাগ? বলতে পারবি? আচ্ছা, ঠিক আছে। কিউমুলেটিভ এফেক্ট কি? Like day 1. What is cumulative effect? Day 1. তুই একটা ড্রাগকে 7 দিন দিচ্ছিস, তার কিউমুলেটিভ এফেক্ট কি হতে পারে? ডে 1 এ তুই দিলি সাপোজ ডিগক্সিন, হলো? ডিগক্সিনের ডোজ কত? 0.25 মিলিগ্রাম, ঠিক আছে? তো আমি সুবিধার জন্য 25 মিলিগ্রাম ধরছি, এটা ডোজ নয়, আমি সুবিধার জন্য সুবিধার জন্য ধরছি যে ডিগক্সিন হচ্ছে 25 মিলিগ্রাম দিচ্ছি, ওকে? অ্যাকচুয়াল ডোজ হচ্ছে 0.25। এবার ডিগক্সিনের মাল্টি কম্পার্টমেন্ট মডেল, ও টিস্যু স্পেসে যাবে, তাই তো? তাহলে দেখা গেল প্রথম দিন ডিগক্সিন তর্কের খাতিরে ধরলাম যে আমার 25 আমি দিয়েছি, আমার 12.5 বেরিয়ে চলে গেল, তাহলে ডে 1 এর পর কতটা পড়ে রইল? 12.5 পড়ে রইল। এই 12.5 কিন্তু টিস্যুতে রয়েছে, ওটা আস্তে আস্তে ব্লাডে ঢুকবে, হলো? তাহলে ডে 1 এর পর রইল কত? 12.5, লেখ 12.5। আফটার ডে 1 রিমেইনস কত? 12.5। আচ্ছা, ডে 2 তে তুই আবার 25 মিলিগ্রাম দিচ্ছিস, তাই তো? তাহলে আগে 12.5 ছিল টিস্যুতে, তার সঙ্গে 25 ঢুকলো, কত হলো টোটাল কনসেন্ট্রেশন? 37.5 ডিভাইডেড বাই 2 কত হবে? সাপোজ 18 কি 19 ধর, 19, তাই তো? তাহলে সেকেন্ড ডেজের পর এলিমিনেশন কত হলো? হাফ যদি বেরিয়ে যায় তাহলে পড়ে রইল কত? 19 মিলিগ্রাম, বোঝা গেল? ডে 3 তে আবার দে, ডে 3 তে যখন 25 দিলি তাহলে কত হলো? 25 ঢুকলো, আগে কত ছিল? 19, তাহলে কত হলো? 44। 44 বাই 2 22 বেরিয়ে গেল, পড়ে রইল কত? 22। ডে 4 এ দে, আবার 25 দিলি, 22 আর 25 47, কি তাই তো? ডিভাইডেড বাই 2 পড়ে রইল কত? দেখ 24।
অর্থাৎ কি তুই যত দিনে যাবি দেখ 4 থেকে 5 দিনের মাথায় তুই বাইরে থেকে যে এমন ড্রাগ দিচ্ছিস অলরেডি ভেতরে সে এমন ড্রাগ রয়েছে। সো if you keep on giving those type of drugs, then at certain point you are giving therapeutic dose, but the patient will face toxicity. And if it is a dangerous drug with low therapeutic window like digoxin, there is high chance of toxicity. বোঝা গেল? তাহলে কি এর উপায় কি ট্রিটমেন্টের? উপায় হচ্ছে তুমি সপ্তাহে 7 দিন দিও না। ডিগক্সিনের ডোজ কি? 0.25 মিলিগ্রাম 5 days a week। মানে পেশেন্টকে বলবে তুমি খাবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি খাবে না। কেন? সো দ্যাট দ্য কনসেন্ট্রেশন ফলস। হলো? দিস এফেক্ট ইজ কল্ড কিউমুলেটিভ এফেক্ট, অর্থাৎ সিঁড়ির মতন তুমি যত দিচ্ছ ড্রাগের কনসেন্ট্রেশন তত বাড়ছে। সো at a certain point you have to stop the drug for some days and then again restart, otherwise it will cause toxicity. ওকে, সেখান থেকে কোশ্চেন হবে কিউমুলেটিভ এফেক্ট অফ এ ড্রাগ। আরেকটা কোশ্চেন কি হবে? ক্যালকুলেট দ্য হাফ লাইফ। ক্যালকুলেট দ্য হাফ লাইফ। এটা থেকে হাফ লাইফ ক্যালকুলেশন দেবে না তোমাদের, এটাতে পিজি কোশ্চেন, এটা থেকে তোমাদের হাফ লাইফ দেবে। ওকে, এই জন্যই বললাম 8, 10, 16 এগুলো ঠিক করে টুকতে। এবার দেখ হাফ লাইফ কি, হাফ লাইফের ডেফিনেশন কি? মানে হাফ লাইফ বলে প্লাজমা হাফ লাইফই বুঝবি। প্লাজমা হাফ লাইফ যে টাইম টেকেন টু রিচ 50% অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাই তো? তাহলে ইনিশিয়াল আমি তো এটা জানি না, আমি এখান থেকে ধরছি। এটা কত? দেখ 8 ছিল। ওকে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কতক্ষণে রিচ করেছে? 4 ঘন্টায়। তাহলে 8 থেকে যখন 4 হবে আমায় সেটা মাপতে হবে। তাহলে দেখ 4 কোথায় হয়েছে? দেখ 8। তাহলে 4 ঘন্টায় ছিল 8, হ্যাঁ 4 আওয়ার্সে ছিল 8, 8 আওয়ার্সে চলে গেল 4, তাহলে 4 আওয়ার্সে হাফ হলো। সো হাফ লাইফ ইজ 4 আওয়ার্স। আবার একটা রিপিট ক্যালকুলেশন কর, দেখ 8 আওয়ার্সের মাথায় ছিল 4, 12 আওয়ার্সের মাথায় যাচ্ছে 2, তাহলে এগেইন 4 আওয়ার্সে হাফ হলো। সো হাফ লাইফ কত পেলাম আমরা এখান থেকে? 4 আওয়ার্স। পাবি তো ক্যালকুলেশন? এই ক্যালকুলেশনটা কিন্তু দেবেই। ওকে, এই গ্রাফটা দেবে, দিয়ে বলবে ক্যালকুলেট দ্য হাফ লাইফ অফ দ্য ড্রাগ। সো ইন দিস কেস হাফ লাইফ ইজ 4 আওয়ার্স। ওকে, চেঞ্জ করে দেবো? এবার এই দুটো আঁকো, দুটোই। আচ্ছা, নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন হয়েছে? হ্যাঁ, ভ্যাসোডার রিভার্সাল অফ ডেল হয়েছে। আর অ্যাড্রিনালিনের এফেক্ট হয়েছে তো? নন অ্যাড্রিনালিন? হ্যাঁ হয়েছে তো? ডিফারেন্স কি অ্যাড্রিনালিন নন অ্যাড্রিনালিনের এফেক্টে? ভেরি গুড। তাহলে আর ওগুলোর মধ্যে যাচ্ছি না, ঠিক আছে তো? খালি নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিনটা ওটা বোধহয় হয়নি নাকি? ওটা করে ছেড়ে দিচ্ছি। ভ্যাসোডার রিভার্সাল অফ ডেল গেলাম না আজকে আর। হয়েছে? আচ্ছা, বলো এটা কিসের কার্ভ? লেখো, এটা হচ্ছে দিস, লেখো এই যে লগ ডোজ রেসপন্স কার্ভ অফ অ্যাগনিস্ট এ in presence of increasing concentration of B antagonist. log কথাটা বলতে হবে কিন্তু, log dose response curve of agonist in presence of an increasing concentration of an antagonist. হলো? This curve shows competitive antagonism and this curve shows non-competitive antagonism. Competitive and non-competitive. এবার প্রশ্ন হচ্ছে why it is competitive antagonism? লেখো, যা শব্দ বলছি একদম এটাই বলতে হবে, ঠিক আছে তো? লেখো, why competitive antagonism? লেখো প্রথম পয়েন্ট, because there is right sided parallel shift. because there is, দেখো এই দেখো, right sided এবং
প্যারালাল যদি দেখতে পাও তাহলে বলবে কম্পিটিটিভ, বিকজ দেয়ার ইজ রাইট সাইডেড প্যারালাল শিফট। কথাটার মানে হচ্ছে রেসপন্স রিমেইনস দ্য সেম, শুধু কনসেন্ট্রেশনটা আমি বাড়াচ্ছি, তাই তো? So dose of agonist to be increased to get the same response. Dose of agonist to be increased to get the same response. For example, acetylcholine and atropine, histamine and antihistaminic, adrenaline and phentolamine, morphine and naloxone. Acetylcholine and atropine, histamine and antihistamine, adrenaline and phentolamine, morphine and naloxone, all are competitive antagonism. আর কি পাওয়া যায়? যে efficacy of the agonist is retained but in this case potency is decreased. So এখানে দেখো efficacy same, potency কমে যাচ্ছে, তাই না? অর্থাৎ ড্রাগটার এফেক্ট কিন্তু সেম থাকছে, শুধু বেশি কনসেন্ট্রেশন থাকছে, তাহলে কি পোটেন্সি কমে যাচ্ছে। সো এফিকেসি ইজ রিমেইনিং সেম বাট দ্য পোটেন্সি ইজ ডিক্রিজিং। পাশেরটা দেখো, ইট ইজ এ গ্রাফ অফ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। হোয়াই? বিকজ দেয়ার ইজ নন প্যারালাল শিফট উইথ ডিমিনিশড রেসপন্স। নন প্যারালাল শিফট উইথ, দেখো শিফটটা যে হচ্ছে প্যারালাল নয়, নন প্যারালাল শিফট উইথ ডিমিনিশড রেসপন্স, রেসপন্স কমছে, এখানে কিন্তু রেসপন্স সেম। ওকে, এফিকেসি রিমেইনস সেম, potency is decreasing. Here efficacy of the drug is decreasing but potency remains same. So this is non-competitive. যেমন acetylcholine and alpha bungarotoxin, adrenaline and phenoxybenzamin. In this case potency remains same but efficacy of the agonist is decreased. দেখো, in this case potency remains same but efficacy is decreased. কখনো এইটা আগে বলবে না, এফিকেসি পোটেন্সির ব্যাখ্যা আগে বলবে না। আগেরবার হয়েছে, আমি বলেছি, তারপর পরীক্ষায় গিয়ে বলো এটা কি গ্রাফ, এফিকেসি রিমেইনস সেম পোটেন্সি ডিক্রিজড। আরে এফিকেসি কিসের গ্রাফ এটা আগে বল, ঠিক আছে? তো প্রথমেই এইটাই চলে যাবে না, আমি বারবার করে বলছি। ভাইবা ইজ এটা ক্যালকুলেটেড রিস্ক। ভাইবা তোমার সঙ্গে এক্সটার্নাল বা ইন্টারনাল তার ইন্টারাকশন 10 মিনিট, তার বেশি কারো সময় নেই, পরের জনকে নিতে হবে। ওকে, তাহলে ওই 10 মিনিটের মধ্যে তোমার টার্গেট হচ্ছে সব অ্যান্সার দেওয়া না, তোমার টার্গেট হবে you to invite maximum number of questions. So when you are asked what type of graph it is, don't tell everything. Tell that it is a graph of log dose response curve of agonist with increasing dose of increasing concentration of an antagonist. This is a graph of competitive antagonism. Shesh, wait for the response. Question will come, why you are telling this competitive? Besides, because there is right sided parallel shift. Can you name an example? Yes, acetylcholine and atropine, histamine and antihistamine, adrenaline and phentolamine. Can you get anything else, derive any other data from this graph? Yes, I can say that efficacy remains same but the potency is decreased for this particular drug. আচ্ছা, প্রথমে বল এটা কি টাইপের অ্যান্টাগনিজম, কম্পিটিটিভ না নন কম্পিটিটিভ? ভেরি গুড, কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। দেখ, অ্যাসিটাইলকোলিন আমরা প্রথমে দিচ্ছি খুব কম ডোজে, 5 মাইক্রোগ্রাম পার কেজি, তাই তো? অ্যাসিটাইলকোলিন কোথায় কাজ করবে? মাসকার্নিক রিসেপ্টরস, তাই তো? আচ্ছা, মাসকার্নিক রিসেপ্টর কোথায় কোথায় থাকে? M2 থাকে কোথায়? মেইনলি বল। হার্টে থাকে। হার্ট রেট বাড়ায় না কমায়? হার্ট রেট বাড়ায় না কমায়? কমাবে। তাহলে দেখ, হার্ট রেট কমছে তো, হ্যাঁ? ব্লাড প্রেশার কেন কমবে? হার্ট রেট কমছে তাই ব্লাড প্রেশার কমবে। M3 রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিন কাজ করবে? করবে, করবে তো? খেলা আছে এখানে। যদি বাইরে থেকে ইনজেক্টেবল অ্যাসিটাইলকোলিন দিস তাহলে M3 রিসেপ্টরে কাজ করবে এবং নাইট্রিক অক্সাইড মেডিয়েটেড ভ্যাসোডাইলেটেশন করবে। সো देयर উইল বি ফল ইন ব্লাড প্রেশার। লিখে রাখ, if injectable acetylcholine is given from outside, if injectable acetylcholine is given from outside,
then it will act on M2 in heart. Arrow will cause fall in heart rate, not bradycardia necessarily, fall in heart rate. It may cause bradycardia if severe, okay, but fall in heart rate. হলো? আর কি করবে? It will act on the M3 in the blood vessel, vascular smooth muscle, তাই তো? So what will be the effect? There will be nitric oxide mediated vasodilatation, so fall in blood pressure. M3 in the vascular smooth muscle, nitric oxide mediated vasodilatation and fall in blood pressure. ঠিক আছে? কিন্তু যদি এই অ্যাসিটাইলকোলিনটা কোলিনার্জিক নার্ভ সাপ্লাই বা নার্ভ সিস্টেম থেকে বেরোয়, যেমন ভেগাস থেকে বেরোয়, তাহলে কিন্তু সেই অ্যাসিটাইলকোলিনটা M2 রিসেপ্টরে কাজ করবে, হার্ট রেট কমাবে, কিন্তু ভাস্কুলার স্মুথ মাসেলে ভ্যাসোডাইলেটেশন করবে না। কেন? আমি কি বললাম? ইনজেক্টেবল, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ইনজেক্টেবল অ্যাসিটাইলকোলিন যখন আমি বাইরে থেকে দিচ্ছি তখন সেটা ব্লাডে যাচ্ছে, ডাইরেক্টলি M3 রিসেপ্টরে ঢুকছে, কিন্তু যখন নার্ভ থেকে যাচ্ছে তখন শুধু হার্টে কাজ করবে, ভেসেলে কাজ করবে না। কেন? বিকজ আগে ক্লাসেও বলেছিলাম, বিকজ there is no parasympathetic nerve supply to the blood vessel. Because there is no parasympathetic nerve supply to the blood vessel. Parasympathetic nerve supply in heart. কিরকম অদ্ভুত নেচারের ঘটনা, হ্যাঁ? মাসকার্নিক রিসেপ্টর দিয়েছে ব্লাড ভেসেলে, ভাস্কুলার স্মুথ মাসেলে M3, কিন্তু নার্ভ সাপ্লাই দেয়নি। অ্যাডিনার্জিক নার্ভ সাপ্লাই আছে, হার্টেও আছে, ভেসেলেও আছে, তাই জন্য আলফা রিসেপ্টর উইল কজ ভ্যাসোকনস্ট্রিকশন বাই অ্যাড্রিনালিন। বাট অ্যাসিটাইলকোলিন যখন দেব না, বাইরে থেকে দিলে সেটা তখন যাবে গিয়ে মাসকার্নিক কাজ করতে, তখন তো ব্লাড দিয়ে যাচ্ছে, তুই তো ব্লাডেই দিচ্ছিস, ডাইরেক্ট তখন ভাস্কুলার স্মুথ মাসেলে যাচ্ছে, M3 রিসেপ্টরকে ব্লক করছে, স্টিমুলেট করছে, ভ্যাসোডাইলেটেশন হয়েছে এখানে। কিন্তু যদি ইন্ডিজেনাস হয়, শরীরের ভেতরের ভেগাস স্টিমুলেশন হলো, তাতে ব্লাড প্রেশার ফল করবে না, করবে হার্ট রেট ফল হওয়ার জন্য যেটুকু হয় সেটুকু হবে, পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমে কোনো ভ্যাসোডাইলেটেশন হবে না। মেক ইট ভেরি ক্লিয়ার। পরিষ্কার? হ্যাঁ? তাহলে আমি বাইরে থেকে ইনজেকশন দিলাম একটা ক্যাট বা ডগকে, তার হার্ট রেট ফল হলো বিকজ অফ M2 and blood vessel M3 রিসেপ্টরে কাজ করলো, so there is peripheral vasodilatation, so fall in BP. তাহলে এই জায়গাটা এক্সপ্লেনেশন ক্লিয়ার? হ্যাঁ? এবার আমরা কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে যাচ্ছি। অ্যাসিটাইলকোলিনের কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কে? অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন আমরা দিলাম, দেওয়ার পর কি হলো? বিপিটা এগেইন মনিটর সেম জায়গায় চলে এলো। আর কি হলো? অ্যাট্রোপিন উইল অ্যাক্ট অন দ্য M2 রিসেপ্টর এন্ড ব্লক ইট, তাই তো? তাহলে M2 রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে? লেখো তাহলে হোয়াই দ্যাট ইজ রাইজ ইন হার্ট রেট আফটার দ্যাট। এটার এক্সপ্লেনেশন পেয়ে গেছো। এটার এক্সপ্লেনেশন কি? এটার এক্সপ্লেনেশন কি? যে অ্যাট্রোপিন will block M2 receptor in the heart, তাই তো? তাহলে arrow, so there will be unopposed beta 1 action, unopposed beta 1 action, so there will be rise in heart rate, rise in heart rate, okay? No effect on blood pressure. এইবার হচ্ছে গন্ডগোল। এইবার তাহলে আমরা কি জানি, কম্পিটিটিভে ডোজ যত বাড়াবে অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্টের, তত ওর এফেক্ট বাড়তে থাকবে, তাই তো? তাহলে আমি দেখো এখানে 5 মাইক্রোগ্রাম দিয়েছিলাম, আমি 200 মাইক্রোগ্রাম দিলাম অ্যাসিটাইলকোলিন। দেওয়ার পর কি হলো? দেখা গেল হার্ট রেট আর ব্লাড প্রেশার দুটোই বেড়ে গেল। কেন? কেন বেড়ে গেল? আমরা এতক্ষণ মাসকারেট নিয়ে আলোচনা করছি, নিকোটিনিক নিয়ে কোনো আলোচনা করিনি। অ্যাসিটাইলকোলিন হ্যাজ অ্যাকশন অন দ্য অটোনমিক গ্যাংলিয়া ইন দ্য নিকোটিনিক রিসেপ্টর, তাই না? তাহলে এখানে কিন্তু নিকোটিনিক অ্যাকশনটা ছুপানো রয়েছে, সিউড, ওকে? মাসকার্নিক অ্যাকশন এখানে নিকোটিনিক অ্যাকশনটাকে সুপারসিড করে দিয়েছে,
বাট নিকোটিনিক অ্যাকশন ইজ দেয়ার। এবার আমি যখন অ্যাট্রোপিন দিলাম, অ্যাট্রোপিন ইজ অ্যান্টি মাস্কারেনিক, নিকোটিনিক অ্যাকশন এর নেই, তাহলে নিকোটিনে অ্যাসিটাইলকোলিন এফেক্ট রয়ে গেল। আমি যখন আবার অ্যাসিটাইলকোলিন হাই ডোজে দিলাম তখন ও মাস্কারেনিককে অ্যাট্রোপিন ব্লক করে রেখেছে, মাস্কারেনিক এফেক্ট হবে না, তাহলে শুধু নিকোটিনিক অ্যাকশনটা প্রমিনেন্ট হয়ে যাবে। So this rise in heart rate and BP is due to nicotinic action of acetylcholine. This rise in BP and heart rate is due to nicotinic action of acetylcholine. Clear? Why it will happen? Because atropine has blocked all the muscarinic receptors. তাহলে মাস্কারনিক এফেক্ট থাকছে না, শুধু নিকোটিনিক অ্যাকশনটা আইসোলেটেড হচ্ছে। ওকে, দিস ইজ অলসো এ ফর্ম অফ রিভার্সাল, লাইক ভাসোমোটো রিভার্সাল অফ ডেল, দিস ইজ অলসো এ রিভার্সাল, তাই না? দেখ অ্যাট্রোপিনের এফেক্ট নিচে ছিল, হয়ে গেল উল্টো। সো দিস ইজ ডিউ টু মাস্কারনিক অ্যাকশন এন্ড দ্যাট ইজ ডিউ টু নিকোটিনিক অ্যাকশন। সো দিস কার্ভ ইজ দ্য নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। এটা যদি কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাবের সফটওয়্যারে ফেলিস, তোদের পরীক্ষা দেওয়া হবে না, গত বছর অব্দি দেওয়া হয়নি, জানি না এবছর কি সিদ্ধান্ত হবে। দিলে এইভাবে করবি। হ্যাঁ, অ্যাট্রোপিন হ্যাজ নো এফেক্ট অন দ্য ব্লাড প্রেশার। ওই তো নরমাল হলো মানে কি, মানে নো এফেক্ট মানে কি, তোর এফেক্টটা নিউট্রালাইজড হয়ে গেল, এর যেটা কমাচ্ছিল এ সেটাকে নরমাল করে দিল। কিন্তু অ্যাট্রোপিনের ভাস্কুলার স্মুথ মাসেলের উপর কোনো এফেক্ট নেই, এগেইন ডিউ টু ল্যাক অফ নার্ভ সাপ্লাই। ওকে, অ্যাট্রোপিনের এফেক্ট খুব মোমেন্টারি, জাস্ট লাইক অ্যাসিটাইলকোলিন। এটা আমরা ওইটাই ভালো করে দেখিয়েছি। দেখো যে অ্যাসিটাইলকোলিন প্রথমে মাস্কারনিক অ্যাকশন হলো, দেন অ্যাট্রোপিন এলো, হার্ট রেটটা বলা হচ্ছে না, তারপর নিকোটিনিক অ্যাকশন হলো, উপরে উঠে গেল। এবার দেখো এটা যদি তুমি, এটা হচ্ছে ক্যাল সফটওয়্যারের স্ক্রিনশট। ক্যাল সফটওয়্যার যদি দেখো এখানে পেয়ে যাবে, এই যে এখানে তোমায় দেখতে হবে ড্রাগটা সিলেক্ট করবে অ্যাসিটাইলকোলিন, এখানে এটাকে টিপবে, ইনজেক্ট করছো তুমি, কত দিচ্ছ 200 এখানে দেখাচ্ছি, এখানে ডোজটা করা যায়। করলে দেখো প্রথমে এই যে 5 মাইক্রোগ্রাম দিলাম, প্রথমে ফল হলো, তারপর অ্যাট্রোপিন দিলে 2000, তারপর অ্যাসিটাইলকোলিন দিলে 200। ওকে, নিকোটিনিক অ্যাকশনটা আমরা পেয়ে গেলাম ইন সফটওয়্যার। এগুলো তো তোমাদের হয়েছে বলছো, এগুলো আর পড়াচ্ছি না। হ্যাঁ, অ্যাড্রিনালিনের এফেক্ট হলো, নরএপিনেফ্রিন, হ্যাঁ নরএপিনেফ্রিনে বিলো দা বেসলাইন ফল হবে না, তাই তো? তাই তো নাকি? এটা কি বলো, এটা কি? দিস ইজ কল্ড ট্যাকিফাইল্যাক্সিস, এফেড্রিন হলো, ছবিটা তুলে রাখতে পারো। দিস ইজ কল্ড ট্যাকিফাইল্যাক্সিস বাই এফেড্রিন। ট্যাকিফাইল্যাক্সিস মানে অ্যাকিউট টলারেন্স, তাই না? তাই তো হচ্ছে, দেখো পরপর ড্রাগটা দিচ্ছে, এফেক্ট ক্রমশ কমছে। সো দ্যাট ইজ অ্যাকিউট টলারেন্স, দ্যাট ইজ ট্যাকিফাইল্যাক্সিস। মানে এফেড্রিন, অ্যামফেটামিন হলো, এলএসডি, দিস কজেস অ্যাকিউট টলারেন্স। এই যে এটা হচ্ছে এপিনেফ্রিন দেওয়া হলো, বিলো দা বেসলাইন ফল হয়েছে, দেখো এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভে, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে। এই দেখো এপিনেফ্রিন দেওয়া হয়েছে, বিলো দা বেসলাইন ফল, বেসলাইনের তলায় কিন্তু ফল হলো। নরএপিনেফ্রিনে দেখো বেসলাইনের সঙ্গে সঙ্গে যাচ্ছে, নো বিলো দা বেসলাইন। তারপরে তুমি দিলে আইসোপেনালিন, আইসোপেনালিন শুধু বিটা 2 অ্যাকশন, বিটা 1 বিটা 2 অ্যাকশন, তাহলে দেখো ফল বিটা 1, দেখো বিটা 1 এন্ড বিটা 2 অ্যাকশন, নো আলফা অ্যাকশন, তাহলে বিটা 1 এর জন্য হার্ট রেট বাড়বে আর বিটা 2 এর জন্য বিপি ফল করছে, হলো। সো দিস ইজ আইসোপেনালিন, হার্ট রেট বাড়বে কিন্তু বিপি ফল হবে, নো আলফা অ্যাকশন। এগুলো পড়ানো হয়ে গেছে, আমি আর যাচ্ছি না। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো এপিনেফ্রিন দিলে, এটা ছেড়ে দাও, এপিনেফ্রিন দিলে, দেওয়ার পর বিলো দা বেসলাইন ফল হলো, দিস ইজ অ্যাড্রিনালিন। আবার দিলে, এটা হচ্ছে নরঅ্যাড্রিনালিন, দিলে বিলো দা বেসলাইন নয়, বেসলাইন অফ দি ফল হলো, কারণ বিটা 2 অ্যাকশন নেই। তারপর হচ্ছে আইসোপেনালিন দিলে বিটা 1 বিটা 2, ক্লিয়ার। তারপরে অ্যাসিটাইলকোলিন দিলে দেখো ফল হলো, তারপরে হিস্টামিন দিলে এখানেও ফল হলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিটাইলকোলিন এন্ড হিস্টামিন? In case of histamine, the fall will be more pronounced.
দেখো তাই না, and there will be rise in heart rate. লিখে রাখো, what is the difference between acetylcholine, দুটোতেই ফল বোঝা মুশকিল কিন্তু what is the difference between acetylcholine and histamine? যে in case of acetylcholine there will be fall in heart rate and fall in BP. In case of acetylcholine there will be fall in heart rate and fall in BP. In case of histamine there will be more pronounced fall in blood pressure, more pronounced fall in blood pressure as well as rise in heart rate. দেখো দেখতে পাচ্ছ অ্যাসিটাইলকোলিন আর হিস্টামিন বোঝা খুব কঠিন, দেখতে পাচ্ছ একটা অ্যাসিটাইলকোলিন একটা হিস্টামিন, একটাই পার্থক্য মোর প্রোনাউন্সড, ঠিক আছে তো। ও সরি সরি সরি, ওইটা হচ্ছে তোর, ওটাও হবে দাঁড়া বলছি, ওটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনের সঙ্গে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিথানেকল, মানে তোর প্যারাসিম্পাথোমাইমেটিক ড্রাগস যারা হবে, যেমন বিথানেকল, কার্বাকল, এদের ক্ষেত্রে কি হবে স্লো মেটাবল, এটা ছেড়ে দে, এটা পিজি লেভেলের, ছেড়ে দে। এইটা হচ্ছে তোদের ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। এই দেখ এটা একবারে সব দেখানো আছে, দেখ এই যে এখানে বিপি ফল হচ্ছে, কোশ্চেন আসতে পারে এটা কি, কিসের জন্য ফল। তো এটা দেখ তিনটা কারণে ফল হতে পারে, একটা অ্যাসিটাইলকোলিনের জন্য হতে পারে এই ফলটা, বলতেই পারিস কারেক্ট অ্যান্সার। যদি কেউ বলে হিস্টামিনের জন্য ফল, দ্যাট ইজ অলসো এ কারেক্ট অ্যান্সার, বিকজ হার্ট রেট এখানে দেওয়া নেই, রাইট? আই ডোন্ট নো দ্য হার্ট রেট, তাহলে আমি কি করে বুঝবো? তাহলে ইট মে বি হিস্টামিন, ইট মে বি অ্যাসিটাইলকোলিন, অর ইট মে বি আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিনও এখানে হার্ট রেট দেখাতে হতো, নইলে বোঝা যেত না। তাহলে এই যে ফলটা, ইট মে বি অ্যাসিটাইলকোলিন, ইট মে বি হিস্টামিন, ইট মে বি আইসোপ্রেনালিন। এইবারে আমরা এখানে দিচ্ছি আলফা ব্লকার, যেটা আমরা আগের দিন তোরা পড়েছিস। আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন দিলাম, তাহলে বিটা 2 অ্যাকশন আনঅপোজড রইলো। তাহলে এবার যদি আমরা অ্যাড্রিনালিন এখানে দিই, তাহলে সরি অ্যাড্রিনালিন এখানে দিই, তাহলে আলফা ব্লকড, সো অনলি বিটা অ্যাকশন, that is beta 2 mediated vasodilatation and fall in BP, that is called vasomotor reversal of Dell, first described by Sir Henry Dell in 1906. ওকে, এইটা হচ্ছে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। অর্থাৎ অ্যাড্রিনালিন আমি যখন প্রথমে দিলাম, প্রথমে রেসপন্স ছিল এই, লাস্টে যখন আলফা ব্লকারের পর দিচ্ছি তখন রিভার্সালটা রিভার্স হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। ক্লিয়ার? এটাই দেখ ক্যালে যখন ফেলছি আমরা সফটওয়্যারে, ইনজেকশন এপিনেফ্রিন দিচ্ছি প্রথমে, তারপর দেখ এই যে ফেন্টোলামিন দিলাম, দেন আবার ইনজেকশন এপিনেফ্রিন দিলাম, দেখ রিঅ্যাকশনটা উল্টে গেল। প্রথমে উপরে ছিল, তারপর ফেন্টোলামিন দেওয়া হলো আলফা ব্লকার, তারপরে যখন আমরা আবার অ্যাড্রিনালিন দিলাম, আলফা অ্যাকশন থাকছে না, শুধু বিটা অ্যাকশন, সো দ্যাট ইজ ফল ইন বিপি, দ্যাট ইজ ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল।